আচ্ছা, এখন আমরা দেখব আদেশ 17তে কি বলা হয়েছে। এখানে মোট বিধি রয়েছে 3টি। মুলতবি সময় প্রার্থনা করে দরখাস্ত, টাইম পিটিশন। আচ্ছা, এখানে এই আদেশটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে টাইম পিটিশন নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের কোর্ট কাছারিতে টাইম পিটিশন বিষয়টি খুবই ব্যবহৃত এবং দরকারি একটি বিষয়। তো এই টাইম পিটিশন নিয়ে আদেশ 17তে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আদালত সময় অনুমোদন করতে এবং শুনানি মুলতবি রাখতে পারবে। যথেষ্ট কারণ দর্শালে আদালত মোকদ্দমার যে কোনো স্তরে সময় মঞ্জুর করতে পারেন এবং সময় সময় শুনানি মুলতবি রাখতে পারেন। আচ্ছা, এখানে বিষয়টি অত্যন্ত সহজ এবং পরিষ্কার। সেটি হচ্ছে যে যেই দুই পক্ষের মধ্যে দেওয়ানি মোকদ্দমা চলছে, সেই দুই পক্ষের কোনো পক্ষ বা উভয় পক্ষ যদি চায় যে তার কোনো একটি বিষয়ের জন্য সময় দরকার, সেই ক্ষেত্রে তিনি আদালতের সময়ের জন্য দরখাস্ত করতে পারেন এবং দরখাস্ত করলে আদালত সেই দরখাস্ত গ্রহণ করতে পারবে। এবং যদি এমন হয় যে আদালত তার নিজেরই সময় দরকার কোনো একটি বিষয়ের জন্য, সেই ক্ষেত্রে তিনি চাইলে শুনানি মুলতবি রাখতে পারবেন। এই দুটি বিষয় এখানে আদেশ 17 বিধি 1-এ আলোচনা করা হয়েছে। তারপরে বলা হয়েছে দোতরফা শুনানি, চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া মোট 6 বার মোকদ্দমা মুলতবি করা যাবে। অর্থাৎ পক্ষগণ যদি সময়ের জন্য দরখাস্ত করে তাহলে আদালত সময় অনুমোদন করতে পারবে, কিন্তু সেটি কতবার? অর্থাৎ বাদী এবং বিবাদী যদি চায় যে তাদের যত ইচ্ছা তত তারা সময় চাবে, তাহলে সেটা কি সম্ভব? না, সেটি সম্ভব না। কতবার সময় চাইতে পারবে সেই বিষয়ে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে দোতরফা শুনানি, চূড়ান্ত শুনানি অথবা প্যারেম্পটরি হিয়ারিং। আচ্ছা, এই তিনটি বিষয় একই। আমরা আদালতে দোতরফা শুনানি হলে অথবা চূড়ান্ত শুনানি যদি হয়, সেটাকে আমরা প্যারেম্পটরি হিয়ারিং বলে থাকি। তো এই প্যারেম্পটরি হিয়ারিংয়ের পূর্বে দুই পক্ষের জন্য খরচ ছাড়া সর্বমোট 6 বার মুলতবি ঘোষণা করার সুযোগ রয়েছে এবং এই 6 বার হচ্ছে এক এক পক্ষ 3 বার করে, দুই পক্ষ 3-3-6 বার। আচ্ছা, তারপরে আমরা দেখছি যে প্যারেম্পটরি হিয়ারিংয়ের পূর্বে খরচ সহ সর্বমোট 6 বার মুলতবি করা যাবে, প্রতিপক্ষ 3 বার করে। একটি হচ্ছে খরচ ছাড়া 6 বার, আরেকটি হচ্ছে খরচ সহ 6 বার। আচ্ছা আচ্ছা তাহলে এখানে আমরা টোটাল 12 বার সুযোগ পাচ্ছি টাইম পিটিশন মঞ্জুর করার জন্য, এবং এই দুটি হচ্ছে প্যারেম্পটরি হিয়ারিংয়ের পূর্বে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে প্যারেম্পটরি হিয়ারিং পর্যায়ে, অর্থাৎ যখন প্যারেম্পটরি হিয়ারিংটি চলবে, দোতরফা শুনানি চলবে অথবা চূড়ান্ত শুনানি চলবে, ওই সময়ে যদি কেউ সময় আবেদন করে, টাইম পিটিশন দাখিল করে, তাহলে সেক্ষেত্রেও টাইম পিটিশন মঞ্জুর করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই খরচ লাগবে, খরচ ছাড়া সেক্ষেত্রে টাইম পিটিশন মঞ্জুর করা হবে না। তো খরচ সহ তখন আদালত 6 বার মোকদ্দমা মুলতবি করতে পারবে, এক এক পক্ষের জন্য 3 বার করে, টোটাল 6 বার টাইম পিটিশন গ্র্যান্ট করতে পারবে। আচ্ছা, এখন যে এখানে বলা হয়েছে যে খরচ সহ, তো এখন খরচ সহ বিষয়টি কি, খরচ কত হবে, কত টাকা খরচ হতে পারে, সেটি হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে খরচের পরিমাণ সর্বনিম্ন 200 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা। অর্থাৎ খুব সহজ এবং পরিষ্কার, যে খরচটি হবে সেটি 1000 টাকার উপরে হবে না, আবার 200 টাকার নিচেও হবে না, 200 থেকে 1000 টাকার মধ্যে খরচটি হবে। আচ্ছা, তারপরে বলা হয়েছে বাদী মুলতবির আবেদন করলে খরচ পাবে বিবাদী। অর্থাৎ আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে খরচ করে টাইম পিটিশন দাখিল করা যাবে, তো এই যে টাকাটি প্রদান করবে যে পক্ষ টাইম পিটিশন দাখিল করছে, সেই পক্ষ একটি খরচ জমা দেবে আদালতে। তো সেই খরচের টাকাটি কোথায় যাবে? সেই খরচের টাকাটি পাবে অপোজিট, অর্থাৎ বাদী যদি সময়ের আবেদন করে এবং খরচ প্রদান করে, সেক্ষেত্রে এই খরচের টাকাটা পাবে বিবাদী। আবার বিবাদী যদি টাইম পিটিশন দাখিল করে, তাহলে সেই ক্ষেত্রে উক্ত খরচের টাকাটি পাবে বাদী। উভয়ে মুলতবির আবেদন করলে খরচ পাবে রাষ্ট্রপক্ষ। অর্থাৎ যদি উভয় পক্ষ আবেদন করে এবং উভয় পক্ষই যদি খরচ জমা দেয়, তাহলে সেক্ষেত্রে উক্ত খরচের টাকা
রাষ্ট্রপক্ষ হবে, রাষ্ট্রের রাজস্ব খাতে সেই টাকা জমা হবে। বাদী খরচের টাকা না দিলে তাহার মোকদ্দমা খারিজ হবে এবং বিবাদী টাকা জমা না দিলে সেক্ষেত্রে মোকদ্দমা একতরফা নিষ্পত্তি হবে। খুবই সহজ এবং পরিষ্কার। সেটি হচ্ছে বাদী মোকদ্দমা দায়ের করেছে, এখন বাদী যদি খরচের টাকা না দেয় তাহলে উক্ত মোকদ্দমাটি বিবাদীর পক্ষে চলে যাবে। এখন যদি মোকদ্দমাটি খারিজ হয়ে যায়, অর্থাৎ বাদীর দাবিটি যদি আদালত ফেলে দেয়, সেক্ষেত্রে উক্ত মোকদ্দমাটি বিবাদীর পক্ষে চলে যায়। এই জন্য যদি বাদী টাকা জমা না দেয় মামলাটি খারিজ হয়ে যাবে, এবং অপরদিকে যদি বিবাদী খরচের টাকা জমা না দেয় তাহলে উক্ত মোকদ্দমাটি বাদীর পক্ষে চলে যাবে। তো সেক্ষেত্রে যদি একতরফা ডিক্রি হয় সেক্ষেত্রে ওটাই সম্ভব যে একতরফা ডিক্রি হলেই মোকদ্দমাটি বাদীর পক্ষে চলে যাবে। তাই বিবাদী টাকার খরচের টাকা জমা না দিলে তা হবে একতরফা নিষ্পত্তি। আচ্ছা, তারপরে বলা হয়েছে মোকদ্দমা খারিজ কিংবা একতরফা নিষ্পত্তির ক্ষেত্রে ক্ষুব্ধ পক্ষ 30 দিনের মধ্যে অনধিক 2000 টাকা আদালতে জমা দিয়ে মোকদ্দমা পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবে এবং জমাকৃত খরচ অপর পক্ষকে দিতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষই, কোনো পক্ষই আদালতে টাকা জমা দিল না, মোকদ্দমাটি হয় খারিজ হয়ে গেল অথবা একতরফা নিষ্পত্তি হয়ে গেল। যদি এরকম কিছু হয়ে যায় সেক্ষেত্রে ক্ষুব্ধ পক্ষ, সেই পক্ষ বাদী হোক বা বিবাদী হোক, যেই হোক, যে পক্ষ ক্ষুব্ধ হয়েছে সে ক্ষুব্ধ পক্ষ 30 দিনের মধ্যে সর্বোচ্চ 2000 টাকা আদালতে জমা দিয়ে উক্ত মোকদ্দমা পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবে এবং যে টাকাটি জমা দিবে সেই টাকাটি পাবে অপোজিট। অর্থাৎ বাদী যদি 2000 টাকা জমা দেয় বিবাদী পাবে, অথবা বিবাদী জমা দিলে বাদী পাবে। তারপরে বলা হয়েছে মোকদ্দমা মুলতবি রাখা বা সময় বৃদ্ধি করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আচ্ছা, এই বিষয়টি এই লাইনটি খুব বেশি আসে এমসিকিউ কোশ্চেনে, যে আদালতের মুলতবি রাখার ক্ষমতা আদালতের কি ধরনের ক্ষমতা। তো এখানে পরিষ্কার বলা হয়েছে যে মোকদ্দমা মুলতবি রাখা বা সময় বৃদ্ধি করার যে ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আচ্ছা, তারপরে আদেশ 17-এর 2 বিধিতে বলা হয়েছে ধার্য তারিখে পক্ষ হাজির না হলে কার্যপদ্ধতি। অর্থাৎ যে তারিখে বাদী বিবাদীর হাজির হওয়ার জন্য ধার্য করা হয়েছে যে উক্ত তারিখে বাদী বিবাদী উপস্থিত হতেই হবে, সেই তারিখে যদি বাদী পক্ষ না আসে অথবা বিবাদী পক্ষ না আসে অথবা কোনো পক্ষই যদি না আসে সেক্ষেত্রে কী হবে। এখানে বলা হয়েছে যে ক্ষেত্রে যে তারিখ পর্যন্ত কোনো মামলার শুনানি মুলতবি রাখা হয়েছে সেই তারিখে যদি পক্ষগণ বা তাদের কোনো এক পক্ষ হাজির হতে ব্যর্থ হয় তবে সেক্ষেত্রে আদালত নবম আদেশে নির্দেশিত কোনো আদেশ দান করতে পারবে না। অর্থাৎ টাইম পিটিশন করা হয়েছে, আদালত শুনানি মুলতবি রেখেছে এবং মুলতবির পরে যে তারিখে শুনানি আবার শুরু হবে সেই তারিখে যদি উভয় পক্ষ হাজির না হয় বা কোনো পক্ষ হাজির না হয় তাহলে সেই ক্ষেত্রে আদালত নবম আদেশে যা বলা হয়েছে আদালত সেটি করতে পারবে। অর্থাৎ অর্ডার 9, আমরা অর্ডার 9 পড়ে এসেছি, আমরা জানি সেখানে কি বলা হয়েছে। সেখানে যে বিধান রয়েছে আদালত সেই বিধান অনুযায়ী যে কোনো আদেশ প্রদান করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব আদেশ 18-তে কি বলা হয়েছে। এখানে অনেকগুলো বিধি রয়েছে, আমরা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো শিখব। এখানে বলা হয়েছে মোকদ্দমা শুনানি ও সাক্ষীর পরীক্ষা গ্রহণ অথবা জবানবন্দি গ্রহণ। অর্থাৎ জবানবন্দি অথবা সাক্ষীর পরীক্ষা কিভাবে করতে হবে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রথম 18 আদেশের প্রথম বিধিতে বলা হয়েছে শুনানির তারিখে প্রথম বক্তব্য উপস্থাপন করবেন বাদী পক্ষ। আচ্ছা, অর্থাৎ যে পক্ষ মোকদ্দমা দায়ের করেছে সেই পক্ষই প্রথম বক্তব্য উপস্থাপন করার অধিকারী, তারপরে বিবাদী পক্ষ তার বক্তব্য উপস্থাপন করবে। তবে এখানে বলা হয়েছে যে বিবাদী পক্ষ যদি বাদীর দাবি মেনে নেয় সেক্ষেত্রে বিবাদী পক্ষ প্রথমেই বক্তব্য উপস্থাপন করতে পারবে। আচ্ছা, 4 বিধিতে বলা হয়েছে আদালতে হাজির হওয়া সাক্ষীদের সাক্ষ্য বিচারকের উপস্থিতিতে ব্যক্তিগত নির্দেশনা এবং তত্ত্বাবধানে প্রকাশ্য আদালতে মৌখিকভাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ সাক্ষীরা যে সাক্ষ্য দিবে সেই সাক্ষ্য গোপনে কোথাও গিয়ে আড়ালে তা গ্রহণ করা যাবে না।
বা এই জাতীয় কোনো কিছু করা যাবে না। কিভাবে করতে হবে সেখানে এটি পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তা করতে হবে বিচারকের উপস্থিতিতে, প্রকাশ্য আদালতে, অর্থাৎ মোকদ্দমা চলাকালীন অবস্থায় আদালতে প্রকাশ্যে সবার সামনে, এবং বিচারক সেখানে অবশ্যই থাকবেন। মৌখিকভাবে এই সাক্ষ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ সাক্ষী সাক্ষ্য দিচ্ছে এটি বিচারক দেখবে এবং সেখানে উপস্থিত সকলে যেন দেখতে পারে, সেভাবে প্রকাশ্য আদালতে সাক্ষ্য প্রদান করতে হবে। তারপরে 17 বিধিতে বলা হয়েছে সাক্ষী পুনরায় তলব, রিকল সম্পর্কিত বিধান। আচ্ছা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই পুনরায় সাক্ষী তলব বিষয়টি শুধু দেওয়ানি কার্যবিধিতে নয়, আমরা ফৌজদারি কার্যবিধিতেও এই বিষয়টি আমরা পেয়ে থাকি। ফৌজদারি কার্যবিধির 540 ধারায় সাক্ষী পুনরায় তলব বিষয়ে আলোচনা করা হয়েছে। এটিকে আমরা আদালতে রিকল বলে থাকি, অর্থাৎ রিকল হিসেবে আদালতে বেশি প্রচলিত সাক্ষী পুনরায় তলব। যদি আদালত কোনো ব্যাপারে যদি প্রয়োজন মনে করে যে এই বিষয়টি আরেকবার সাক্ষ্য নেবেন, বা যে ব্যক্তি সাক্ষ্য দিয়েছিলেন তার সাথে আরেকবার সাক্ষাৎ করা দরকার, বা তার কাছ থেকে আরেকবার সাক্ষ্যটি শুনতে হবে, বা অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আদালত সাক্ষীকে পুনরায় আদালতে তলব করতে পারে বা ডাকতে পারে, এবং যদি তলব করে সে সাক্ষী আদালতে যেতে বাধ্য থাকবে। তারপরে 18 আদেশের 20 বিধিতে বলা হয়েছে চূড়ান্ত শুনানির জন্য আদালতের দৈনন্দিন কার্যতালিকায় দুই পক্ষের শুনানি সহ মোট মোকদ্দমা থাকবে 5টি। আর আরও বলা হয়েছে চূড়ান্ত শুনানির জন্য আদালতের দৈনন্দিন কার্যতালিকায় চূড়ান্ত পর্যায়ে মোট মোকদ্দমা থাকবে 100টি। আচ্ছা, এটি খুব সহজ একটি বিষয়, আমি বুঝিয়ে বলি। সেটি হচ্ছে আদালতের প্রতিদিনের যে কার্য তালিকা, সেই কার্যতালিকায় কতটি করে মোকদ্দমা থাকতে পারবে সে বিষয়ে এখানে বলা হয়েছে। এখানে দুটি বিষয় একটু ভালো করে বুঝতে হবে। সেটি হচ্ছে যে যদি আদালতে যেই মোকদ্দমাগুলো শুনানির জন্য রয়েছে, যদি এমন হয় যে ওই মোকদ্দমায় দুই পক্ষের শুনানি গ্রহণ করতে হবে, যদি দুই পক্ষের শুনানির বিষয়টি থাকে, তাহলে সেক্ষেত্রে ওই মোকদ্দমাসমূহ আদালত তার কার্যতালিকায় রাখতে পারবে সর্বোচ্চ 5টি, এর বেশি না। যদি দুই পক্ষের শুনানি গ্রহণ করতে হয়, দুই পক্ষের শুনানির বিষয়টি যদি থাকে, সেক্ষেত্রে আদালত 5টির বেশি মোকদ্দমা কার্যতালিকায় রাখতে পারবে না। আর যদি এমন হয় যে দুই পক্ষের শুনানির কোনো বিষয় নেই, অর্থাৎ দুই পক্ষের শুনানি গ্রহণ করতে হবে না এবং মোকদ্দমাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে আদালত তার দৈনন্দিন কার্যতালিকায় সর্বোচ্চ 100টি মোকদ্দমা রাখতে পারবে, অর্থাৎ 100টি মোকদ্দমা আদালত নিষ্পত্তি করতে পারবে।